হাসিনা যেন ভারতের ভূমিতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, দীনেশ ত্রিবেদীকে পররাষ্ট্র উপদেষ্টা। নাশকতার সক্ষমতা নেই আওয়ামী লীগের, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন। ক্ষতিগ্রস্ত পরিবার ক্ষতিপূরণ পাবে দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে। হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল, অভিযোগ ফখরুলের। সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন তথ্যমন্ত্রী। শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে নেওয়া হবে ফাঁসির মঞ্চে, হুঁশিয়ারি নাহিদের। দমন ও লুটপাটে ব্যস্ত সরকার, বললেন জামায়াতের সেক্রেটারি। পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ। ওয়াশিংটন তেহরানের কূটনৈতিক আলোচনার সম্ভাবনা। আজ শুরু করতে রাজি নয় ইরান। বিশ্ববাজারে তেলের দাম কমতেই বাড়ল স্বর্ণের দাম। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সঞ্জিতা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। শেখ হাসিনা যেন ভারত থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন বা কোনো কর্মকাণ্ড চালাতে না পারেন, এই বিষয়ে ভারতের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নবনিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে তারা আশাবাদ ব্যক্ত করেন। 5 আগস্টকে কেন্দ্র করে দেশে নাশকতা করার মতো সক্ষমতা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেই। তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা রয়েছে সরকারের, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে তিনি আরও বলেন, উগ্রবাদীদের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ বাহিনী কাজ করছে। বিভিন্ন জায়গায় বোমা পাওয়ার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 2 বছর আগে 24-এর 5 আগস্ট 17 বছরের ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর গত নভেম্বরে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। অভ্যুত্থানের 2 বছর ঘিরে নিষিদ্ধ সংগঠনটি কোনো অপতৎপরতা চালাতে পারে এমন শঙ্কায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, বিদেশ থেকে উকি ঝুঁকি দেয়া ছাড়া দেশে নাশকতা করার মতো সক্ষমতা নেই আওয়ামী লীগের। জানান 5 আগস্ট উপলক্ষে একদিন আগে মঙ্গলবারে বিএনপি আয়োজিত আলোচনা সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটা যুগপৎ আন্দোলনের শরিক এবং অন্যান্য রাজনৈতিক দলের সবার নিয়ে আমরা আগামীকালকে একটা সভা করব কৃষিবিদ ইনস্টিটিউশনে। মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা ওখানে কথা বলবো। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তো তোরা তো দেখি না। সম্প্রতি মেট্রো রেলের নিচে এবং সাভার সহ কয়েকটি জায়গা থেকে বোমা এবং বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্রবাদ দমনে কাজ করছে বিশেষ টিম। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, আসলে আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা। তবে আমরা সবসময় সতর্ক আছি এবং আমাদের এই জাতীয় বিষয়গুলো যারা অ্যাড্রেস করে আর কি, আমাদের উগ্রবাদী তৎপরতা বা এই জাতীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার যে সমস্ত তৎপরতা, এগুলো যারা মনিটর করে, আমাদের স্পেশাল টিম আছে, তারা এই ব্যাপারে সতর্ক আছে। দুবাই আদালত বেনজির আহমেদকে জামিন দিলেও তা বাতিলে দেশটিতে আইনজীবী নিয়োগ করা হয়েছে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিকভাবেই তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। পলাতক শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের ঘোষণা নিয়ে নয়াদিল্লির স্পষ্ট অবস্থান জানতে চায় ঢাকা।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, ভারতের মাটিতে শেখ হাসিনার যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলুক, তা চায় না ঢাকা। একই সাথে আন্তর্জাতিক নানা জোট ও সম্পর্কের বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে পতনের পর প্রথমবারের মতো ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 5ই আগস্ট ভারতের মাটিতে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে দেশটির স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, শেখ হাসিনার মতো দণ্ডপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তির এ ধরনের তৎপরতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জটিল করবে। ভারতে নিযুক্ত আমাদের এখানে হাই কমিশনার, নতুন হাই কমিশন তিনি এসেছেন, ওনার সাথে আমাদের খুবই সৌহার্দ্যপূর্ণ মিটিং হয়েছে। ফরওয়ার্ড লুকিং একটা অ্যাটিটিউড নিয়ে আগাচ্ছি ভারতের সাথে, সেটা ক্ষতিগ্রস্ত হোক সেটা আমরাও চাই না, এবং আমার বিশ্বাস, আমার গভীর বিশ্বাস যে ভারতও চায় না। তো সুতরাং এটা ভারতকে ক্লিয়ার করতে হবে যে ভারত সমর্থন দিচ্ছে কি। তার বক্তব্যে উঠে আসে মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের বিদ্যমান সম্পর্কের বিষয়টিও। সৌদি নেতৃত্বাধীন জোটের ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশার কথা জানান তিনি। বাংলাদেশের সরকারের মনে হয়েছে বাংলাদেশের মানুষের স্বার্থে যে এই জোটে নীতিগতভাবে আমরা সমর্থন জানিয়েছি। এটার পরিধি কি হবে, কি পরিমাণে আমরা সংযুক্ত থাকবো, সেটার কোনো বিশ্লেষণ হয়নি। আমরা নীতিগতভাবে এই জোটের সাথে শরিক হয়েছি। এটা অন্য কোনো গোষ্ঠী বা অন্য কোনো কারো বিরুদ্ধে এটা নয়, এটা জাস্ট বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে আমরা এটা এই নীতিগতভাবে আমরা এই পলিসিতে আমরা একমত। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই বর্তমান সরকার আন্তর্জাতিক সব কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ সবার সাথে সম্পর্ক রাখবে। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের এই ধরনের বক্তব্য মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি করবে। 2024 সালের জুলাই আন্দোলনে নার্সদের ভূমিকা নিয়ে এই আলোচনা সভা বাংলাদেশ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সহ নার্সদের সংগঠনের নেতারা। তাই বলবো ডাক্তাররা তো আছে, অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বক্তব্যের যে রাজনৈতিক সংস্কৃতি শেখ হাসিনা চালু করেছিল, বিরোধী দল এখন সে পথেই হাঁটছে। নির্যাতন, রিমান্ডে আমাদেরকে নানাভাবে উত্তপ্ত করা, আমাদেরকে জুলুম করা, তারপর আমরা যখন মুক্তি পেয়ে বেরিয়েছি তার বিরুদ্ধে কঠোর আমরা সমালোচনা করেছি, কঠোর বক্তব্য রেখেছি, কিন্তু বাজে কথা কোনোদিন বলি। শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এদিকে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন, আর নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে জানান তথ্যমন্ত্রী। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। আপনারা আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, আলোচনা করে সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। কিন্তু এখন যে ভাষায় সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে ঐক্য, গণতান্ত্রিক চর্চা এবং সংসদ কেন্দ্রিক রাজনীতির ওপরই জোর দেন বক্তারা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তির সম্পদ থেকে দেয়া হবে, গুমে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে ক্ষতিপূরণ। দণ্ডিতের সম্পদ না থাকলে ক্ষতিপূরণ দেবে সরকার। বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার 15তম বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গুমের ফলে মৃত্যু হলে বা 5 বছর পার হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এই আইনে যুক্ত করা হয়েছে।
পরিচ্ছন্ন দেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এই সহযোগিতা চান। এদিকে বেইজার গভর্নিং বোর্ডের সভায় অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিন আরেকটি সভায় জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ দেন তিনি। সাইফুল ইসলামের রিপোর্ট। আগামী প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক থেকে এই আহ্বান জানান। আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ড সভায় বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখা। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করা হবে। এরই অংশ হিসেবে বিভিন্ন ইপিজেডে মোট 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে আরেকটি সভায় জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সহায়তা এবং সৌর বিদ্যুৎ সাশ্রয়ী করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইউ হান কু। এ সময় বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, তারেক রহমান খুনিদের বিচার করতে পারলে সবকিছু ভুলে সবাই ঐক্যবদ্ধ হবে। এদিকে জরুরি এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি বলেন, জনভোগান্তি নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, সরকার ব্যস্ত বিরোধী দল দমন ও লুটপাটে। রাজধানীর কাকরাইলে শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঐতিহাসিক জনতার এক দফা ঘোষিত হয়েছিল। এতে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। শেখ হাসিনা দেশে ফিরলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা ডিসেম্বরে আসে, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। এদিকে মগবাজারে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট সহ জনদুর্ভোগ নিয়ে রাতে সংবাদ সম্মেলন করে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, দ্রব্যমূল্য, গ্যাস, বিদ্যুৎ নিয়ে সরকারের মাথা ব্যথা নেই, তারা বিরোধী দল দমনে ও লুটপাটে ব্যস্ত। রাজধানী সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় গ্যাস না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে গিয়ে সাধারণ মানুষের ব্যয় আরো বৃদ্ধি পেয়েছে। ভুতুড়ে বিল নিয়ন্ত্রণের একটা ব্যর্থতা এই সরকারের, যা ব্যয় ব্যবহার হয় না সেরকম মাত্রাতিরিক্ত ভুতুড়ে বিল মানুষের বাড়িতে আসছে। জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। দিন কেমন যাবে তা সকালেই বোঝা যায়, লুটপাটে ওনারা ব্যস্ত। ইউসুফ কামাল শান্ত, নিউজ 24। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন, এমনটাই জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান তিনি আরও বলেন, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, তবে নির্বাচন করার সব প্রস্তুতি নিয়ে রাখছে ইসি। বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি, তবে সংসদের কাছে ভোটার তালিকা চেয়েছে ইসি বলেও জানান তিনি। 31 জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে ভোটার তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত নাও থাকতে পারে বলে জানান সচিব। স্থানীয় সরকার নির্বাচনের সম্পর্কে সুস্পষ্টভাবে আমাদের কাছে কোনো নির্দেশনা নাই। তাহলে 31 জুলাইয়ের ভোটার তালিকার কাট অফ পয়েন্ট, এটা
পরিবর্তন হতে পারে বা নাও হতে পারে। তো এটা পরবর্তীতে কমিশনে যেভাবে আলোচনা করা হবে সেটা। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পতনের এক দফা ঘোষণা হয়েছিল 24-এর 3 আগস্ট। রাজধানী সহ সারা দেশে যখন সরকারের পেটোয়া বাহিনী ও আওয়ামী অস্ত্রধারীরা নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করছিল, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ভয়কে পরোয়া না করে বিভিন্ন সড়কে নেমে আসেন মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশে ঘোষণা আসে সরকার পতনের এক দফা দাবির। ছাত্র জনতা ঘোষণা করে মার্চ টু ঢাকা কর্মসূচি। আর একই সময়ে রাজনৈতিক অঙ্গনেও বাড়তে থাকে অনিশ্চয়তা। নাইমাল জিকুর রিপোর্ট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মানুষ জড়ো হতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে। টিএসসি, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল, পলাশী, নীলক্ষেত সহ আশেপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। একই সময় বাড্ডা, রামপুরা, বনশ্রী, সায়েন্স ল্যাব ও মিরপুর 10 এলাকাও সড়ক অবরোধ ও বিক্ষোভ চলে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরকার ও মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন। একই সঙ্গে 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির ডাক দেয়া হয়। শেখ হাসিনার সংলাপের আহ্বানও সেদিন প্রত্যাখ্যান করা হয়। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির কর্মসূচিতে হাজারো ছাত্র জনতা নগরীর নিউ মার্কেট মোড়ে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। দিনভর পুলিশ ও আওয়ামী অস্ত্রধারীদের সাথে জুলাই যোদ্ধাদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বহদ্দারহাট এলাকায় 3 আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। রাজপথে আন্দোলন যখন নতুন মোড় নিচ্ছিল, তখন রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় নানা জল্পনা। ওই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতার দেশ ছাড়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। 3 আগস্টের এক দফা ঘোষণা, রাজধানী জুড়ে জনসমাগম এবং রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে এই দিনই তৈরি হয় 5 আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের ভিত্তি। মুক্তি নিশ্চিত করতে হবে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। শীর্ষ সন্ত্রাসী জিসান গ্রুপের 2 সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এ সময় তাদের কাছ থেকে 3টি বিদেশি পিস্তল, 38 রাউন্ড গুলি, 5টি ম্যাগাজিন, একটি চাইনিজ কোরাল, সুইচ গিয়ার চাকু এবং ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়। বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে র্যাব 3 কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব 3-এর উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাইদুর রহমান। তিনি জানান, বিদেশে পালিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী জিসানের সক্রিয় সদস্য হয়ে রাজধানীর মালিবাগ ও রামপুরা এলাকায় চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল গ্রেফতারকৃতরা। তিনি আরও জানান, রাজধানীর মালিবাগ এলাকা থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে জিসানের 2 সহযোগীকে আটক করে র্যাব। জিসান গ্রুপের অন্যতম 2 সহযোগী অস্ত্রধারী সন্ত্রাসী সাজ্জাদ হোসেন সোহাগ ও মেহেদি হাসান, তাদের কাছ থেকে তাদের শয়নকক্ষ থেকে বালিশের নিচে লুকায়িত হ্যান্ডব্যাগের মধ্য থেকে 3টি বিদেশি পিস্তল, যার গায়ে মেড ইন ইউএসএ লেখা আছে, 38 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জানা যায় তারা দীর্ঘদিন যাবৎ জিসান গ্রুপের সাথে যুক্ত হয়ে রাজধানীর খিলগাঁও, মালিবাগ ও গোরান এলাকায় জনমনে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। সকালে আন্তর্জাতিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে ইনস্টিটিউটের নতুন শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, বর্তমানে 63টি ইনস্টিটিউট ও 12টি বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব প্রতিষ্ঠানের সাথেই যুক্ত হবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। আমাদের প্রায় 63টা ইনস্টিটিউশন আমরা চালাই, 12টা ইউনিভার্সিটি চালাই সারা বাংলাদেশে, এবং এই এখন ইসলামিক এই ইনস্টিটিউশনগুলো অ্যাড হবে এটার সাথে। এবং আমি আমাদের যেই স্কুল কলেজগুলো আছে সেটার ক্যাপাসিটি আমি ডাবল করতে বলেছি, এবং এটা 2030-এর মধ্যে এই ক্যাপাসিটি ডাবল হয়ে যাবে।
প্রায় 5.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত এই আদেশ দেন। একই সঙ্গে এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 14 সেপ্টেম্বর তারিখ ধার্য করেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়েছে। এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে 2024 সালের 15ই ডিসেম্বর এই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যাক্ট ক্যাব 14তম আন্তর্জাতিক শিক্ষা মেলা 2026। এ উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী 7 ও 8 আগস্ট ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই মেলা অনুষ্ঠিত হবে। 2 দিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা মেলায় বিশ্বের প্রায় 30টি দেশের স্বনামধন্য 200-র বেশি বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান এবং অনুমোদিত শিক্ষা পরামর্শক সংস্থাগুলো অংশগ্রহণ করবে। মেলায় আন্তর্জাতিক উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তি, স্কলারশিপ, টিউশন ফি, আবেদন প্রক্রিয়া ও ভিসা সহ শিক্ষা পরবর্তী ক্যারিয়ার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য ও বিশেষজ্ঞ পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। এছাড়াও বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে পারবেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এবারে অর্থ বাণিজ্য সংবাদ। 2025-26 অর্থ বছরে ব্যাংকিং খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে 30% বেশি ঋণ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংক বলছে, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের কারণে অর্থ বছরের শেষ প্রান্তিকে ঋণ নেয়ার প্রবণতা বেড়েছে। এতে সংকুচিত হয়েছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ। অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি বিনিয়োগে গতি ফেরাতে চলতি অর্থ বছরে ঋণ নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সরকারকে। রাজস্ব আদায়ে বড় ঘাটতির ফলে উন্নয়ন ও পরিচালনা ব্যয় মেটাতে গত অর্থ বছরে সরকারের বড় ভরসা হয়ে উঠেছিল বাণিজ্যিক ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, বিদায়ী অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নিয়েছে 1,34,500 কোটি টাকা, যা প্রাথমিক লক্ষ্যের চেয়ে 30,571 কোটি টাকা বেশি। হিসেব বলছে, অর্থ বছরের প্রথম 7 মাস অর্থাৎ জানুয়ারি পর্যন্ত সরকারের ঋণের পরিমাণ ছিল প্রায় 49,000 কোটি টাকা। বাকি 85,500 কোটি টাকা নেওয়া হয়েছে বর্তমান সরকারের প্রথম 5 মাসে। নতুন সরকার তাদের নির্বাচনী ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য অনেক প্রকল্প নিতে হচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের জন্য অধিক আগে যে ধারণা ছিল তার চেয়ে অধিক অর্থের প্রয়োজন হচ্ছে। এই কারণে ব্যাংক সেক্টর থেকে দিচ্ছে। সরকারের এমন ঋণ নেওয়ার প্রবণতায় সংকুচিত হয়েছে বেসরকারি খাতের ঋণের প্রবাহ। গত অর্থ বছরে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নেমেছে 4.98%। চলতি মুদ্রানীতিতেও এ খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র 6.8%। বিপরীতে সরকারি খাতে এই লক্ষ্য 21.8%। এতে উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী মহলে। সুদের হার যখন এত বেশি থাকবে, ব্যাংক গভর্নমেন্ট বড় করবে, তখন কিন্তু আসলে আর বিনিয়োগের আর হবে না বললেই চলে। আমাদের বিনিয়োগ লাগবে, আমাদের কম ফান্ডে বিনিয়োগ লাগবে। চলতি ঋণের কিন্তু ওয়ার্কিং ক্যাপিটালের শর্টেজ তৈরি হয়েছে, যে যথেষ্ট ওয়ার্কিং ক্যাপিটাল পাওয়া যাচ্ছে না। যদি সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে হয়, তাহলে যে ওয়ার্কিং ক্যাপিটালটা প্রয়োজন সেটা ব্যাংকিং সিস্টেম থেকে পাওয়া যাচ্ছে না। ফলে আপনার বাজারে একটা সরবরাহ সংকট একদিক দিয়ে তৈরি হচ্ছে, উল্টো দিকে যেটা হচ্ছে একটা দাম বেড়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বেসরকারি বিনিয়োগে গতি ফেরাতে চলতি অর্থ বছরে ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সরকারকে। আগামী দিনগুলোতে যদি এই সরকারকে বেশি ব্যাংকের উপরে নির্ভরশীলতা না কমাতে পারে, তাহলে যেটা হবে যে বেসরকারি একটা বিরূপ প্রভাব পড়বে, যার ফলে অর্থনীতি প্রবৃদ্ধিটা ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে। ঘাটতি মেটাতে ব্যাংক নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ আয় বৃদ্ধি ও বিকল্প অর্থের উৎস খোঁজার পরামর্শ দিয়েছে এই অর্থনীতিবিদ। অন্য উৎস থেকে রাজস্ব আদায়টা বাড়িয়ে যাতে ব্যাংক খাতে। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সঙ্গে আজ নতুন আলোচনা শুরুর ট্রাম্পের দাবি নাকচ করেছে তেহরান। তবে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আলোচনার কেন্দ্রে রয়েছে জাহাজ চলাচলের জন্য পৃথক প্রবেশ প্রস্থান লেনের পরিকল্পনা। বিশ্লেষকদের মতে, হরমুজ ইস্যুতে সমঝোতার সম্ভাবনা থাকলেও পূর্ণাঙ্গ শান্তি চুক্তির সম্ভাবনা এখনো ক্ষীণ।
কূটনৈতিক মঞ্চে একদিকে আশার বার্তা, অন্যদিকে অস্বীকৃতির দেয়াল। ট্রাম্প বলছেন ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হচ্ছে, কিন্তু সেই দাবিতে সোজা সাপটা না বলেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো আলোচনা চলছে না। তবে হুরমুজ প্রণালী দিয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছে তেহরান। আলোচনা কেন্দ্রে রয়েছে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে পৃথক প্রবেশ ও প্রস্থান লেনের পরিকল্পনা। এই প্রক্রিয়ায় কোনো বিদেশি হস্তক্ষেপ নয়, দ্বিপক্ষীয় আলোচনাকেই গুরুত্ব দিচ্ছে ইরান। হরমুজ প্রণালীর কৌশলগত ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছি। এজন্য অনুমতি নিতে হবে এবং সার্ভিস টোল পরিশোধ করতে হবে। এদিকে কূটনৈতিক সূত্রের দাবি কাতার ও পাকিস্তান পরোক্ষ যোগাযোগের চেষ্টা চালাচ্ছে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তেহরান। বিশ্লেষকদের মতে হুরমুজ ইস্যুতে সমঝোতার সম্ভাবনা থাকলেও পারমাণবিক কর্মসূচি ও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নিয়ে পূর্ণাঙ্গ শান্তি চুক্তি এখনো অনেক দূরের লক্ষ্য। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বেড়েছে স্বর্ণের দাম। ইরানের উপর নতুন করে হামলা স্থগিত রাখা এবং ওয়াশিংটন তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দরপতন হয়েছে, আর এর প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। সোমবার লেনদেনের শুরুতে স্পট গোল্ডের দাম 0.4% বেড়ে প্রতি আউন্স $4,055.76 পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম 0.9% বেড়ে প্রতি আউন্স $4,054 দাঁড়ায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দেওয়ার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 5% বেশি কমে যায়। একই কারণে বেড়ে যায় স্বর্ণের দাম। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।